প্রত্যেক গ্রামের মতোই আমাদের গ্রামেও একটা পুলিশ থানা ছিল, যেখানে 2-4টে পুলিশওয়ালারা কাজ করত। তাদের বেশি কাজ থাকতো না, কারণ গ্রামে চুরি চাকারি কম হতো। কিন্তু এক রাতে একটা পুলিশওয়ালা ভুল করে একটা ডাইনিকে বন্দি করে নেয় আর থানায় নিয়ে যায়। তারপর সব পুলিশওয়ালারা ডাইনির রাগ দেখতে পেয়ে যায়। সে পুরো পুলিশ থানার একেবারে সর্বনাশ করে দেয় আর সব পুলিশওয়ালাদেরকে মেরে ফেলে। আর যেতে যেতে ওদের আত্মাদেরকে অভিশাপ দিয়ে যায় যে যতক্ষণ তোমাদেরকে কেউ ডাকবে না, ততক্ষণ তোমরা এই থানায় বন্দী থাকবে। গ্রামের সবাই ভাবলো যে ওই পুলিশ থানা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়, কারণ ওই ভুতুড়ে পুলিশ কারোর ডাকের অপেক্ষা করছিল। রাতের সময় একটা মাতাল নেশার ঘরে থানার কাছে আসছিল। সে থানার কাছে এলো আর সিঁড়ির ওপরে পড়ে যায়। তার আসা মাত্রই থানার মধ্যে লাইট জ্বলে যায় আর দরজা খুলে যায়। মাতাল দেখল যে ভেতরে মদের একটা বোতল ছিল। সে ওটা নেওয়ার জন্য ভেতরে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। মাতাল বোতল নিল আর তাড়াতাড়ি খেতে লাগলো। পুরো বোতল শেষ করার পরে সে নিজের চারিদিকে দেখলো। সে ভয় পেয়ে গেল। চারিদিকে পুলিশওয়ালাদের মৃতদেহ পড়েছিল আর থানার খুব খারাপ অবস্থা ছিল। আর হঠাৎ সব পুলিশওয়ালারা জ্যান্ত হয়ে ওঠে। এইসব দেখে মাতালটা আরো ভয় পেয়ে যায়। সব পুলিশওয়ালারা মাতালটাকে ঘিরে ফেলে। তাদের মধ্যে মোটা, পেটে আর লম্বা এই 3জন পুলিশ ছিল। ওই পুলিশওয়ালাদের অবস্থা খুবই মারাত্মক ছিল। সবার কাপড় ছেঁড়া ছিল আর শরীর পচে গেছিল। ভয় পাওয়া বন্ধ করো। যদি আমরা যেমনটা বলবো তেমনটা করো, তাহলে তুমি অনেক বেশি মদ খাওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমাকে বাইরে গিয়ে গ্রামে চুরি করতে হবে, আর তারপর গ্রামের সবাই আমাদেরকে ডাকবে। তাহলে তো তোমরা আমাকে জেলে পুরে দেবে, তাই না? না না, এরকমটা মোটেই হবে না। এবার যাও। যদি তুমি পালানোর চেষ্টা করেছো, তোমাকে ধরে জেলে পুরে খুব পিটাই করব। থানার দরজা খোলা আর মাতাল বাইরে পালিয়ে যায়। মাতালটা যাওয়ার পরে পেটে পুলিশওয়ালা ওর পেছনে দৌড়তে দরজার কাছে যেতেই ওর শর্ট লেগে যায় আর ভেতরে পড়ে যায়। এ কি আমাদেরকে বাইরে বের করতে পারবে? ও ভয় পেয়ে গেছে। ও অবশ্যই আমাদের কাজ করবে। মাতালটা ভয় দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসে আর একটা গ্রামে ঢুকে পড়লো। ঘরে অন্ধকার ছিল। জানালা দিয়ে ভেতরে গেল আর চুরি করতে লাগলো। ওর আওয়াজ শুনে ঘরের সবাই জেগে যায়। এখানে পুলিশ থানায় অনেক বছর পরে ফোন বাজলো। হ্যালো, আমাদের এখানে চোর ঢুকেছে, একটু তাড়াতাড়ি আসুন। লম্বা পুলিশওয়ালা ফোন রাখতেই থানার দরজা খুলে গেল। বেটে পুলিশওয়ালা বাইরে পা রাখলো তো কিছুই হলো না। তাকে দেখে সব পুলিশওয়ালারা খুশিতে বাইরে দৌড়ে চলে আসে। এখন আমরা মুক্ত হয়ে গেছি। আর চলো গ্রামের লোকেদের রাতের ঘুম উড়িয়ে দেই। আর ওরা 3জন জোরে জোরে হাসতে লাগলো। 3জন পুলিশ চুরি হওয়া ঘরে পৌঁছয় আর দরজা খটখটালো। আর একটা লোক যেই না দরজা খুললো তো বেটে পুলিশওয়ালা ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিল আর পুলিশওয়ালারা ভেতরে ঢুকে পড়লো। ওই ভুতুড়ে পুলিশদের দেখে ওই লোকটা আর তার স্ত্রী ভয় পেয়ে যায়। ওই মাতালটা ঘরের এক কোণায় বাঁধা হয়েছিল। ওই লোকটা আর স্ত্রী চিৎকার করে ঘরে এদিকে ওদিকে দৌড়তে লাগলো। মোটা পুলিশওয়ালা বেটে পুলিশওয়ালার মাথা তুলে লোকটার পিঠে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে লাগে। বেটে পুলিশওয়ালাটাও মোটা পুলিশওয়ালার মাথা তুলে মেয়েটার ওপর ছুঁড়ে মারে। ওই লোকটা আর তার স্ত্রী দুজনেই নিচে পড়ে যায়। লম্বা পুলিশওয়ালাটা নিজের গলা লম্বা করলো আর দুজনকে তাতে চেপে ধরলো। আমার কত বছরের প্রার্থনা আজ পুরো হয়ে গেছে। এইটুকু বলে সে নিজের গলা দিয়ে ওদের দুজনকে চেকে ধরতে শুরু করলো। দুজনেই যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। তাদের মুখ আর কান থেকে রক্ত ঝরতে লাগলো আর আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল। তাদের মরে যাওয়ার পর ওই পুলিশওয়ালাটা
গলার টিপটা ঢিলা করে দিল আর ওরা দুজন নিচে পড়ে গেল। তোমরাও সবাই নিজের নিজের মাথা লাগিয়ে নাও, আরো অনেক ঘর বাকি আছে। যেমনটা তুমি বলেছিলে তেমনটাই আমি করেছি, এবার আমাকে মদ দিয়ে যেতে দাও। অবশ্যই যেতে দেবো। এইটুকু বলে ওই বেঁটে পুলিশওয়ালা ওই মাতালটার কাছে গেল আর তার মাথা উবড়াতে লাগলো। মাতালের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো আর মাতালটা যন্ত্রণায় আওয়াজ অব্দি করতে পারছিল না। ওই পুলিশওয়ালাটা ওর মাথাটা উবড়ে নিজের শরীরে লাগিয়ে নিল। আমার নিজের চেহারাটা পছন্দ ছিল না। এরপরে ওই মোটা পুলিশওয়ালার মাথা উঠতে উঠতে এলো আর বলল, আমারও আমার শরীর পছন্দ ছিল না। ওই মোটা পুলিশওয়ালাটা তার মাথা ওর শরীরে চিপকে নিল। তিনজন পুলিশ ঘর থেকে বাইরে বেরোলো আর গ্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, চোর চোর পালাও পালাও, চোর চোর পালাও পালাও, চোর চোর পালাও পালাও। ওদের আওয়াজ শুনে অনেক লোক ঘরের বাইরে বেরোয় আর পুলিশওয়ালাদের দেখে ভয় পেয়ে যায়। আজ এই পুরো গ্রামটাকেই শেষ করে দিই। এইটুকু বলে ওই তিনজন পুলিশ গ্রামের লোকেদের উপরে হামলা করে দেয় আর সবাইকে এক এক করে মারতে লাগলো। একদিন রাত্রে ডক্টর ফ্রেডি তার ল্যাবে একটি এক্সপেরিমেন্ট করছিলেন। ল্যাবে উনি ছাড়া আর কেউই ছিল না। উনি খুবই মন দিয়ে ওই এক্সপেরিমেন্টটাকে সফল করবার চেষ্টা করছিলেন। ওনার মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল আর ওনার মাথায় কোনো চুল ছিল না। উনি খুব সাবধানে একটা গোলাপি রঙের মিশ্রণ আর একটা সবুজ রঙের মিশ্রণকে নিজের হাতে নাড়াচ্ছিলেন। এবার এই দুটো মিশ্রণ মিশে গেলেই আমার প্রয়োগ সফল হয়ে যাবে আর আমার পুড়ে যাওয়া মুখটা আবার ঠিক আগের মতো সুন্দর হয়ে যাবে। মিশ্রণ খুব ভালোভাবে নাড়ানোর পর উনি ওই মিশ্রণ দুটিকে নিচে টেবিলের ওপর রাখেন আর নিজের মুখ থেকে কাপড়টা খুলে ফেলেন। কাপড়টা খুলতেই তার পুড়ে যাওয়া ভয়ঙ্কর মুখটা সামনে এলো। ডক্টর ফ্রেডি দুটো রঙের মিশ্রণকে তুললেন আর খুব সাবধানে আর ধীরে ধীরে সবুজ মিশ্রণটাকে গোলাপি মিশ্রণের মধ্যে মিক্স করতে গেলেন। ডক্টর ফ্রেডি যখন মিশ্রণটা ঢালছিলেন তখন হঠাৎই ল্যাবের জানলাটা খুলে গেল আর ডক্টর ফ্রেডি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার জন্য ওনার মনোযোগ নষ্ট হলো আর ওই সবুজ রঙের মিশ্রণটি ওনার দুই হাতের ওপর পড়ল। ওই গরম মিশ্রণ ওনার হাতের ওপর পড়ায় ওনার আঙুলগুলো জ্বলতে শুরু করলো আর আঙুলগুলো থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ডক্টর ফ্রেডি তাতে আরো ভয় পেয়ে গেলেন। উনি বুঝতেই পারলেন না যে হলোটা কি। উনি সঙ্গে সঙ্গে গিয়ে জলের নিচে তার হাত দুটো ধুলেন, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণের মধ্যেই তার আঙুলের চামড়াগুলো পুরোপুরি পুড়ে গেল আর ভেতরের হাড়গুলোকে দেখা যেতে লাগলো। তার ফলে ওনার হাত দুটোকে মুখের মতোই খুব খারাপ দেখতে হয়ে গেল। আরে এটা কি হলো? এবার আমি এটা ঠিক কি করে করব? এই সবুজ মিশ্রণটা তো আমার গোটা চামড়াটাই পুড়িয়ে দিল। ডক্টর ফ্রেডি খুব উদাস হয়ে গেলেন, কারণ ওনার এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল। আর হঠাৎই ওনার দৃষ্টি গিয়ে পড়ল ওই গোলাপি মিশ্রণটির। ওনার মাথায় একটা বুদ্ধি এলো। যদি এই গোলাপি মিশ্রণটা দিয়ে আমার কোনো কাজ হয় তাহলে আমার হাতটা ঠিক হয়ে যেতে পারে। আমার একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত। ডক্টর ফ্রেডি তার কাঁপা কাঁপা হাতে ওই গোলাপি মিশ্রণটি তুললেন আর নিজের হাতের উপর ঢাললেন। ওনার পুড়ে যাওয়া আঙুলগুলো থেকে আবার ধোঁয়া বেরোতে শুরু করলো, কিন্তু এইবার তার জ্বালা করছিল না। কিছুক্ষণ পরে তার আঙুলের চামড়াগুলো আগের মতো হয়ে গেল। আরে এটা তো খুব ভালো হলো। এবার আমার এই হাতগুলো আমার শরীর থেকে আলাদা দেখতে লাগবে না। কিন্তু তারপরে ডক্টর ফ্রেডি দেখলেন তার দুই হাতের নখগুলো এখন ছুরির মতো লম্বা, মোটা আর ধারালো হয়ে বেরিয়ে এলো। ডক্টর ফ্রেডি তার নখগুলোকে দেখে খুব খুশি হয়ে উঠলেন আর জোরে জোরে হাসতে লাগলেন। আমার মুখটা ঠিক হলো না তো তাতে কি হয়েছে? এবার আমার এই হাতের নখগুলোই সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হবে। পরের দিন রাতে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল।
অনেক রাত হয়ে যাওয়ার কারণে চারদিক অন্ধকার ছিল। সে ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ সে কারুর পায়ের শব্দ শুনতে পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? হঠাৎ সেই লোকটি দুটো হাত দেখতে পেল, যার আঙুলগুলোর আগায় বড় বড় ছুরির মতো নখ ছিল। সেই লোকটি অত্যন্ত ভয় পেয়ে গেল আর ভয়ের চোটে চিৎকার করে দৌড়তে শুরু করলো। পরের দিন সকালে পুলিশ ওই লোকটির লাশ ওই রাস্তার উপর খুঁজে পেল। তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। পুলিশ যখন তার লাশ পেল তখন তার সারা দেহে 5টা গর্ত ছিল, যা দিয়ে তখনও রক্ত বেরোচ্ছিল। সেই গর্তগুলো কোনো ধারালো জিনিসের আঘাতে হয়েছে আর তার ফলেই ওই লোকটির মৃত্যু হয়েছে। অফিসার কুমার এই মার্ডারের তদন্ত করছিলেন। আশেপাশে কোনো মার্ডার ওয়েপেন পেয়েছো অথবা অন্য কোনো প্রমাণ? না স্যার, সব জায়গায় দেখে ফেলেছি, কোথাও কোনো ওয়েপন বা কোনো প্রমাণ পাইনি। পুলিশ অফিসার কুমার এটা বুঝতেই পারছিলেন না যে এই হত্যাটি কোন হাতিয়ার দিয়ে হয়েছে, কারণ আশেপাশে কোথাও কোনো মার্ডার ওয়েপন ছিল না। অফিসার কুমার আর তার টিম পুরো 2 দিন ধরে ইনভেস্টিগেশন করে, কিন্তু তাদের হাতে কোনো রকম প্রমাণ আসে না। 2 দিন পর আবারও রাত্রে সেই রাস্তার উপর আরেকজন মহিলাকে হত্যা করা হলো। অফিসার কুমার আর তার টিম ওখানে তদন্ত করবার জন্য উপস্থিত হলো। অফিসার কুমার দেখলেন যে এই মহিলাটির মুখের উপরও আগের মতোই 5টা গর্ত রয়েছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু এইবারে একটা ব্যাপার দেখে তারা খুব চমকে গেলেন। ওই মহিলাটির মাথার উপরে যে গর্তটি ছিল তাতে কিছু একটা আটকে ছিল। অফিসার কুমার ওখান থেকে সেটি বার করলেন আর তার উপরের রক্তটা পরিষ্কার করে খুব মন দিয়ে দেখলেন। এই জিনিসটা আসলে কি? মনে হচ্ছে এই ধারালো জিনিসটা দিয়েই এই মহিলাকে খুন করা হয়েছে। স্যার, এটা তো কারোর নখের মতো দেখতে লাগছে। কিন্তু এটা কোনো পশুর নখ বলে তো মনে হচ্ছে না। এটা নিশ্চয়ই কোনো মানুষের নখ। কিন্তু স্যার, কোনো মানুষের নখ এতটা বড় কিভাবে হতে পারে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই নখটা মাঝখান থেকে ভাঙেনি, বরং আঙুল থেকেই আলাদা হয়ে গেছে। একটা কাজ করো, এটাকে টেস্টিং এর জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এতে যে রক্ত লেগে আছে তার ডিএনএ ভেরিফাই করো, আর তারপরে আমাদের ডেটায় এটা কার সঙ্গে ম্যাচ করে সেটা দেখা যাবে। একদিন সকালে অফিসার কুমার যখন পুলিশ স্টেশনে বসেছিলেন তখন হাবিলদার একটা ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে এলো। স্যার, ওই নখটা কার সেটা জানা গেছে। কে সে? স্যার, একজন সায়েন্টিস্ট, ডক্টর ফ্রেডি নাম ওনার। চলো ওনার বাড়িতে। অফিসার কুমার আর হাবিলদার পুলিশ স্টেশন থেকে সোজা ডক্টর ফ্রেডির ল্যাবে গিয়ে পৌঁছানোর পর তারা দেখলো যে ল্যাবে তালা লাগানো রয়েছে আর ডক্টর ফ্রেডিও সেখানে নেই। স্যার, মনে হচ্ছে উনি আমাদের আসার ব্যাপারে আগে থেকেই জানতেন, সেই জন্য পালিয়ে গেছেন। না, পালাননি উনি কোথাও। পরবর্তী মার্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন হয়তো। আর ওনার আগের মার্ডার প্যাটার্ন অনুযায়ী আজ রাতেই খুনটা হবে বলে মনে হচ্ছে। কিন্তু কোথায়? ওই রাস্তাটাতেই যেখানে আগের 2টো মার্ডার হয়েছিল। কিন্তু আমরা ওনাকে ধরবো কিভাবে স্যার? আমাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণই নেই। আমরা একটা ট্র্যাপ করে ওনাকে হাতে নাতে ধরব। কি ধরনের ট্র্যাপ স্যার? শোনো, আজ রাতে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যখনই ওই ডক্টর ফ্রেডি তোমাকে মারতে যাবেন আমি ওনাকে হাতে নাতে ধরে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এতে আমার কোনো ক্ষতি হবে না তো স্যার? তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চলো এবার। অফিসার কুমার আর হাবিলদার ওখান থেকে বেরিয়ে এলো। রাত হয়ে গেল। তারা তাদের প্ল্যান অনুযায়ী ওই রাস্তার উপর গিয়ে দাঁড়ালো আর অফিসার কুমার একটু দূরে ঝোপের মধ্যে গিয়ে লুকোলো। চারদিকে একেবারে শান্ত পরিবেশ। দূর থেকে জঙ্গলের পশুদের শুধু ডাক শোনা যাচ্ছিল। হঠাৎই হাবিলদার তার পেছনে কারুর পায়ের শব্দ পেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধকারের মধ্যে তার দিকেই কেউ যেন এগিয়ে আসছে।
সেই মানুষটি কাছাকাছি আলোর মধ্যে আসতে হাবিলদার দেখতে পেল যে সেই মানুষটি আর কেউ নয়, বরং ডক্টর ফ্রেডি নিজেই। ওনার ওই ভয়ঙ্কর নখ আর বিকৃত মুখ অন্ধকারে আরো ভয়ঙ্কর দেখতে লাগছিল। হাবিলদার একটু ভয় পেয়ে একটু পিছিয়ে এলো। এদিকে অফিসার কুমারও দেখতে পেল যে ডক্টর ফ্রেডি ওখানে এসে দাঁড়িয়েছে। সেজন্য সেও হাবিলদারের দিকে দৌড়ে এলো। কিন্তু অফিসার কুমার ওখানে পৌঁছানোর ঠিক আগেই ডক্টর ফ্রেডি তার ধারালো নখগুলো হাবিলদারের বুকের মধ্যে ঢুকিয়ে দিল আর ঝট করে বার করল। হাবিলদারের বুকে 9টি গর্ত হয়ে গেল, কারণ ডক্টর ফ্রেডির একটা নখ আগেই ভেঙে গিয়েছিল। সমস্ত গর্ত দিয়ে রক্ত বেরোতে লাগলো আর হাবিলদার নিচে পড়ে গেল। সেই মুহূর্তেই অফিসার কুমার ওখানে পৌঁছল আর উনি তার বন্দুক বার করে ডক্টর ফ্রেডিকে ফায়ার করলেন। ডক্টর ফ্রেডির বুকে গুলি লাগাতে তিনি ওখানেই নিচে পড়ে মারা গেলেন। যে মুহূর্তে উনি মারা গেলেন সেই মুহূর্তে তার সমস্ত নখ তার আঙুল থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। অফিসার কুমার ওখানেই হাবিলদারের পাশে দাঁড়িয়ে ফোনে অ্যাম্বুলেন্সের লোকদের ডাকছিলেন। তিনিও যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ উনিও ওনার সারা জীবনে ডক্টর ফ্রেডির মতন কোনো মানুষ দেখেননি। ডক্টর ফ্রেডির মৃত্যুর পর অবশেষে ওই ভয়ঙ্কর হত্যালীলা শেষ হয়ে গেল।